এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। বিয়ের পর বাসর ঘর থেকে পালিয়ে এসে নিজের ঘরে দরজা আটকে জড়সড় হয়ে বসে আছে নেহা। আজই পরিবারের সবাই জোর করে তার চাচাতো ভাই নিখিল মেহমেদ চৌধুরীর সাথে তাকে বিয়ে দিয়ে দিয়েছে। বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ঘটেনি। বিয়ের দিন সকালেই এক অদম্য সাহসিকতার কাজ করে বসেছে নেহা। এটা যে তার জীবনে করা সবচেয়ে বড় বোকামি, এখন সেটা হারে হারে টের পাচ্ছে। নিখিল খুবই রকচটা, গম্ভীর প্রকৃতির মানুষ। পালানোর 1 ঘন্টা পর ধরা পড়েছে নিখিলের কাছে নেহা। ভাগ্য ভালো, গোপনে বিয়ে মানে শুধু পরিবারের লোকে এ ব্যাপারে জানে, আত্মীয় স্বজনদের না জানিয়ে হঠাৎ বিয়ে হয়েছে। তাই হয়তো নিখিল শুধু 2টা চড় মেরেছিল। সবাই যদি জানতো সে পালিয়েছে পরিবারের সম্মানের কথা না ভেবে, তাহলে হয়তো নিখিল ভাই তাকে খুন করে ফেলতো। বিয়ে থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ার মতো অপরাধ মনে হয় আর দুটো নেই। এই জন্যই লোকে বলে চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ো ধরা। সকাল থেকেই না খাওয়া নেহা তার উপর এত পরিমাণ দৌড়ঝাঁপ করেছে, এখন পা ব্যথার টন টন করছে। নিখিল ভাই যে একবার হাতের কাছে পেলে কাঁচা গিলে খাবে তা বেশ বুঝতে পারছে এখন। ক্ষুধায় পেট চুঁচু করছে, বেশ কয়েকবার শব্দ করেছে ইতিমধ্যে। পালানোর মতো গাধামিটা কেন করতে গেল? বিয়ে করে নিত নাচতে নাচতে, ওটাই তো ভালো ছিল। বিয়েটা তো হয়েই গেল, আটকানো তো গেলই না। প্রেমিক ছাড়া যে পালিয়ে যাওয়া যায় না, আগে ভাবেনি সে। নিজের চুল টেনে ছিঁড়তে মন চাচ্ছে এখন। আর সে তো সবার ভালোর জন্যই পালিয়েছিল। সবার মতে নেহা একটা অকর্মা ঠেকি। তার দাদি তো তাকে উঠতে বসতে 3 বেলা খোটা দেয়। ছোট ভাই বোনরা পর্যন্ত তাকে নিয়ে মজা করতে 2 বার ভাবে না। নেহা সরল মনে হেসে উড়িয়ে দেয় সব কিছু। তাই বলে কি ওর অনুভূতি নেই, ভালো লাগা মন্দ লাগা নেই? নিখিল ভাই তো অন্য কাউকে ভালোবাসে, তবে তাকে কেন বিয়ে করলো? সবাই কেন একজন যোগ্য আদর্শে টইটুম্বুর মানুষকে অপাত্রে ঢেলে দিল? নেহার মতো বোকাশোকা অযোগ্য ব্যক্তির সাথে বিয়ে দিল? নিখিল ভাই তো আগে থেকেই তাকে অপছন্দ করে। আজকের ঘটনার পর তো 2 চোখে যা 1-2 বার তাকাতো তাও করবে না। নেহার ভাবনার জোরে 1 বালতি পানি ঢেলে কেউ একজন দরজা ধাক্কা দিচ্ছে বললে ভুল হবে, সর্বশক্তি দিয়ে দরজা ভাঙতে চাইছে কেউ। এখন রাত কয়টা বাজে নেহার জানা নেই। রুমের লাইট বন্ধ, কাছে মোবাইলটাও নেই। বার কয়েক দরজার দিকে তাকিয়ে ঢোক গিলল, ঠোঁট ভেজালো পরপর। ভয়ে মনে হচ্ছে এখানেই প্যানিক অ্যাটাক করে ফেলবে সে। হাত পা তিরবির করে কাঁপছে, বিন্দু বিন্দু ঘাম লেপটে গেছে ফ্যাকাসে বদনে। দরজা ধাক্কানো থামলো, নেহা গা এলিয়ে দিল দেয়ালে। ভয়ে তার অন্তরাত্মা বেরিয়ে যাবার উপক্রম। চারিদিকে পিনপতন নীরবতা। থেমে থেমে ভেসে আসলো গম্ভীর তেজে ভরপুর এক ভরাট পুরুষালী কণ্ঠ। নেহা, দরজা খোল। যদি আজ দরজা ভেঙে ঢুকতে হয় তো পরবর্তীতে কি হবে তার জন্য শুধু দায়ী থাকবি তুই। নেহার পা আগানোর শক্তি নেই। সে জানে আজ দরজা না খুললেও বিপদ, খুললেও বিপদ। এ যেন শনি মঙ্গল বৃহস্পতি একসাথে লেগে গেছে তার। নেহা সময় নিল 2 মিনিট। মানুষটি এখনো যে যায়নি তার সে নিশ্চিত। মাথার ওড়নাটা খসে পড়েছে দরজার পাশে। এক হাতে সর্বশক্তি প্রয়োগ করলো দরজাটা খুলতে। তবু আজ হাত যেন নিস্তেজ হয়ে গেছে তার। বার কয়েক ঠেলাঠেলির পর সিটকানি খুলতে সক্ষম হলো সে। এখন তার মাঝে কোনো ভয় নেই। চুপচাপ দরজা খুলল, চোখ তুলে তাকালো না একবারও। দরজার ঠিক সামনে দাঁড়িয়ে আছে সুঠামদেহী সুদর্শন এক 26 বয়সী যুবক। উজ্জ্বল শ্যামলা গায়ের রং তার। চোখ দুটোর দিকে তাকানোর সাহস শ্বাস পর্যন্ত হয়নি নেহার। ওই চোখ জোড়ায় যেন জ্বলন্ত লাভা বিরাজ করে। কখনো শান্ত দেখেনি সে, আজও সে জ্বলন্ত চোখে তাকিয়ে আছে মানুষটি। নেহা তবুও তাকালো না। ইচ্ছে করে উপেক্ষা করতে চাইলো মানুষটিকে, পুরো দমে চাইলো দূরে সরাতে। তবুও সে আজ এই মানুষটির সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল। নেহার দিকে তাকিয়ে আছে নিখিল। তার দৃষ্টি বিরাজ করছে নত হয়ে যাওয়া মুখশ্রীতে। নিখিল কোনো সার শব্দ না পেয়ে চোখ তুলে তাকায় নেহা। তার চোখ আটকে যায় সামনে থাকা মানুষটির ওপর। এত সুন্দর কেন এই ছেলে? বেহায়া মনটা যে এই পুরুষটিকে চাইতো সব সময়। শখের পুরুষ তার। আজ তো এই মানুষটি পুরোপুরি হালালভাবে তার হয়ে গেছে। নেহা নিখিলকে ঠিক কতটা ভালোবাসে সে জানে না, তবে আজ তার মন এই সুদর্শন ছেলেটিকে মেনে নিতে চাইছে না, কারণ ছেলেটির মনের আধিপত্যে যে অন্য কারোর দখলে।
নেহা বরাবরই বড্ড স্বার্থপর, যা তার একান্ত, তা তার শুধু তার নিজেরই। এক বিন্দু পরিমাণও সেখানে অন্য কাউকে সে বরদাস্ত করবে না। কিন্তু ভালোবাসার দুয়ারে এসে সে পারেনি জোর খাটাতে, পারেনি জোর গলায় বলতে, আপনি কেন আমাকে ভালোবাসবেন না, কেন অন্য কাউকে ভালোবাসে আপনার মন। নেহার হৃৎপিণ্ডটায় মোচড় দিয়ে উঠল, তবু সে শুয়ে নিল এই নিদারুণ যন্ত্রণা। বেহায়া মনকে ধমকে উঠে সে চোখ নামিয়ে নেয় খুব জোর করে। হঠাৎই নেহা নিজেকে শূন্য অনুভব করে, নিজের অবস্থান বুঝে নিয়ে আঁতকে উঠে। নিখিল ভাইকে তাকে একবার ছাদ থেকে ছুঁড়ে ফেলে দিবেন, নাকি নিয়ে আছাড় মেরে ফেলবে মেঝেতে। কিছুদিন পূর্বের আছাড় মারার ঘটনা মনে করেই তার গলা শুকিয়ে যাচ্ছে। ভয় খামচে ধরে নিখিলের গলার, বিড়বিড় করে বলে, এমন ভুল আর জীবনেও করবো না নিখিল ভাই, দয়া করে আমাকে ফেলে দেবেন না প্লিজ। ওই দিন কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি, আজকে নির্ঘাত ভেঙে যাবে। এই ছোটখাটো মানুষটার উপর একটু দয়া করুন, আপনি তো মহৎ প্রাণ মানুষ। নেহার কথাগুলো স্পষ্টই শুনতে পেয়েছে নিখিল। মেয়েটা বিড়বিড় করে বলা কথাগুলো এত জোরে বলেছে যেন পাড়াপড়শিও শুনতে পারে। নিখিল হাঁটা বন্ধ করে দিল হঠাৎ। নেহা চিৎকার করে উঠল, না। নিখিল ধমক দিয়ে উঠল সাথে সাথে, এই ছাগলের 3 নম্বর বাচ্চার মতো চেঁচাচ্ছিস কেন? জানিস রাত কয়টা বাজে? সবাই জেগে গেলে কি ভাববে জানিস? নেহা চোখ পিটপিট করে তাকায়, বোকার মতো প্রশ্ন করে, কি ভাববে নিখিল ভাই? নিখিল বাঁকা হাসলো, তা দেখে নেহা কিছুটা ভরকে গেল। নিখিল নির্বাক ভঙ্গিতে তাকিয়ে থেকে বলল, সত্যি জানতে চাস তুই? পরে আবার আমাকে কিছু বলতে পারবি না বলে দিলাম। নেহা বুঝল না কিছুই, কৌতূহলটা তার একটু বেশি। সে আবার বলল, বলুন। আমি তোর সম্পর্কে কি হই ভেবে উত্তর দিবি কিন্তু। কেন চাচাতো ভাই? নেহা জিভ কাটলো দাঁতে। যদি এই মুহূর্তে ভাই বলতো তো দুপুরের মতো শটান শটান 2-4টা চর পড়তো ওর গালে। ভেবেই অদৃশ্য ভেবেই যেন গাল দুটিতে আড়াল করে ফেললো সে। নিখিল আবারও গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলো, কি রে থেমে গেলি কেন বল? নেহার মনে হলো সেই মুহূর্তে ভীষণ লজ্জা পাবে, ভয়ানক লজ্জায় পিষে যাবে সে। কি করে স্বামী শব্দ উচ্চারণ করবে এখন? এ কি আদৌ সম্ভব? নেহা চোখ বন্ধ করে ফেলল। লজ্জা জিনিসটা এমন কেন? এই একটা জিনিস লুকিয়ে রাখা যায় না কেন? নেহা পারলে তো লজ্জাকে চুবিয়ে মারত পানিতে। এখন কেন লজ্জা পেতে হলো তাকে? লজ্জায় লাল হয়ে উঠে তার ফুলো ফুলো গাল। নিখিল ভাই নিশ্চিত বুঝে গেছে সে লজ্জা পেয়েছে। নেহা বুঝলো না এত লজ্জার কারণ। বিয়েটা তো তাদের ইচ্ছের বিরুদ্ধে হয়েছে, তাহলে স্বামী শব্দটা উচ্চারণ করতে কেন এতটা লজ্জা পাচ্ছে সে? তবে কি গোপনে লুকিয়ে রাখা গভীর প্রণয়, দাবিয়ে রাখা অনুরক্তি প্রকাশ পেয়ে যাবে এই কাঠখোট্টা মানুষটার নিকট? সে তো তাচ্ছিল্যবিহীন কিছুই দেবে না এর বদলে। নেহার মুখটা চুপসে গেল মুহূর্তে। নেহা দৃষ্টি ফিরায় অন্যদিকে। নিখিল দেখে সবটা তীক্ষ্ণ চোখে। হঠাৎ চুপ মেরে গেল কেন এই কথার ফুলছুরি? কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল নিখিলের। কিছুটা ধমকে উঠল সে। নেহা তৎক্ষণাৎ জবাব দিল, চাচাতো জামাই। এবার হাসলো নিখিল, ঠোঁট দাঁত চেপে হাসলো, শব্দবিহীন এক হাসি। জামাইয়ের মানে আশা করি বুঝিস। এতটাও অবস্থা তুই না। আচ্ছা বলতো আমাদের বিয়ে হয়েছে কবে? আজকে। ফটাফট জবাব দিল নেহা। তার মানে হিসাব মতো আজ আমাদের বাসর রাত। নেহা চোখ বড় বড় করে তাকালো নিখিলের দিকে। মস্তিষ্কে বারবার বাড়ি খাচ্ছে বাসর শব্দটি। অস্বস্তিতে কুঁকড়ে গেল সর্বাঙ্গ। কান দিয়ে গরম বাতাস বের হচ্ছে। এ কেমন অনুভূতি? লোকটি এত লাগামহীন কথা বলছে, তাও তার সামনে। অকল্পনীয় ব্যাপার। নেহা, শান্ত কণ্ঠস্বর নিখিলের, তবুও কেঁপে উঠল নেহা। এখনো বুঝিসনি চিৎকার শুনলে কি ভাববে? ডিটেলসে বলবো? ক্যান আই এক্সপ্লেইন ইট? নিহারিকা। নেহা দু হাতে কান চেপে ধরে মৃদু চেঁচিয়ে বলে, না। নিখিলের দরজার বাহিরে দাঁড়িয়েই কথা বলছিল ওরা। তখন পেছন থেকে মিহির বলে উঠল, কিরে ভাই নিখিল, অ্যাটলিস্ট রুমে তো যা আগে। এত অধৈর্য তুই? তখন তো বিয়ে করতে চাইলি না, দুটোর একটাই। এখন দেখো প্রেম একদম মাখো মাখো। নিখিল তার বন্ধুর দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। মিহি সেদিকে না তাকিয়ে শীষ বাজিয়ে কেটে পড়ল। এদিকে লজ্জায় নুয়ে পড়ছে নেহা। মুখ লুকিয়েছে নিখিলের প্রশস্ত বুকে। নিখিল তাকালো না পর্যন্ত নেহার দিকে। একা সামলে নিল নিজেকে। নেহাকে খাটের একপাশে নামিয়ে রাখলো নিখিল। কিছুক্ষণ চুপচাপ দেখলো বধূ বেশে বসে থাকা এলোমেলো নেহাকে। নেহা ভেবেছিল আর কিছু হয়তো বলবে না। চিন্তা করেই শুয়ে পড়তে নিল সে।
তখনই নিখিলের কঠিন কণ্ঠস্বর তার কানে আসলো। কাকে ভালোবাসিস তুই? কে সে ছেলে যার জন্য তুই এতটা উতলা? বাড়ির একটা মানুষের কথা চিন্তা না করে কার জন্য বাড়ি ছেড়েছিলি নেহা? নেহা চমকে উঠল। সে আর ভালোবাসা কিভাবে হতো? নিখিল ভাই তো কোনো ছেলেকে আশেপাশে ঘেঁষতেই দেয়নি কোনোদিন। জেনে শুনে এমন আহাম্মকের মতো প্রশ্ন করার কি মানে? নেহাকে চুপ থাকতে দেখে ধমক দিয়ে বলে উঠল নিখিল। প্রেম করতে কলেজে যাস তুই? আশিকও জুটিয়েছিস? তোর সাহস এতটা বাড়বে কোনোদিন কল্পনাও করিনি নেহা। ওই ছেলেকে একবার পাই, কেটে কুত্তা দিয়ে খাইয়ে দিব আমি। নিখিল রাগে কাঁদছে অনবরত। ভয় চুপসে গেছে নেহা। নিখিল গিয়ে সোফায় শুয়ে পড়ল। চোখ বন্ধ তার। ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যাচ্ছে পুরো রুম জুড়ে। নেহা ডাকলো মৃদু স্বরে। নিখিল ভাই, আপনি সোফায় ঘুমাচ্ছেন কেন? খাটে এসে শুয়ে পড়ুন, আমি আমার রুমে চলে যাচ্ছি। একদম পালানোর চেষ্টা করবি না, ভুলে যাবি না নেহা, এখন থেকে তুই আমার স্ত্রী। তা আমি না মানলেও তোর এখানেই থাকতে হবে। আর তুই কিভাবে ভাবছিস তোর সাথে একই বিছানায় ঘুমাবো আমি? তোর মতো একটা মেয়েকে শুধু ঘৃণা করি আমি। শুনেছিস তুই? নিখিল মেহমেদ চৌধুরী শুধুই তোকে ঘৃণা করে, তাই কোনো সিম্প্যাথি ভুলেও আশা করবি না। নেহার চোখ দিয়ে টপ টপ করে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। কথাগুলো কেন যেন তার কলিজায় গিয়ে লেগেছে। তবুও চোখ মুছে তাচ্ছিল্যের হাসি হাসলো নেহা। যতই হোক, ভালোবাসার মানুষের ঘৃণা পাওয়াটাও তো ভাগ্যের ব্যাপার। সকাল সকাল বাড়ির পরিবেশ ঠান্ডা। গতকাল যে এক তাণ্ডব চলেছে এ বাড়ির বর্ষার ঘরে, তা যেন সবাই দিব্যি ভুলে গেছে। নেহা সিঁড়ি দিয়ে নামছে। পরনে তার সুতি একটা গোল জামা। প্রতিদিনের মতোই তার সাজসজ্জা খুবই সাধারণ। কে বলবে এই মেয়ে শব্দ বিবাহিত এক নারী? নেহা সবাই শেষে এসেছে আজ খাবার টেবিলে। সবগুলো চেয়ারে একে একে নজর পুরালো। দুইটি চেয়ার খালি, একটি নিখিলের পাশে আর একটি সাব্বির ভাইয়ার পাশে। মুখে হাসি নিয়ে নেহার দিকেই তাকিয়ে আছে বৃষ্টি। ওর পাশের চেয়ারটা দখল করেছে তার বজ্জার চাচাতো ভাই রৌফ। নেহা এগিয়ে গিয়ে রৌফকে খোঁচা মারল। ইশারা করলো নিখিল ভাইয়ের পাশের চেয়ারে বসার জন্য। রৌফও হ্যাঁকি ইশারা করলো, তুমি যাও, আমি উঠতে পারবো না। বৃষ্টি রৌফকে চোখ রাঙিয়ে বলল, যা বলছি কর। রৌফ দুজনকে মুখ ভেঙচি কেটে উঠে দাঁড়ালো, গিয়ে বসলো নিখিলের পাশে। রৌফকে পাশে বসতে দেখেই নিখিলের কপালে একটা ভাঁজ পড়ল। আর চোখে একবার দেখলো নেহার অবস্থা। বৃষ্টি তো নেহাকে ফিস ফিস করে জিজ্ঞেস করছে, এই বল না, বাসরাত কেমন কাটলো? আমি তো জানার জন্য সুপার এক্সাইটেড। নেহা মুখ ছোট করে বলল, তোর ভাই আমাকে মেঝেতে ঘুমোতে দিয়েছে, শরীর ব্যথায় টনটন করছে, আর তুই পড়ে আছিস বাসর নিয়ে। বৃষ্টি যেন আকাশ থেকে পড়ল। তার ভাই যতই কঠোর হোক, তাই বলে নেহাকে মেঝেতে ঘুমোতে দিবে? এটা আবার কেমন কথা? নিজের ভাইয়ের প্রতি সত্যি বিরক্ত সে। বৃষ্টি আরও কিছু বলতে যাবে, তখনই তাদের দুজনকে ধমক দিলেন হামিদা বেগম। সারাদিন একই বাড়িতে থাকিস, একই সাথে কলেজে যাস, পড়াশোনা বাদ দিয়ে শুধু ফুসুর ফাসুর করিস, তাও তোদের কথা শেষ হয় না? খাবার টেবিলে খেতে এসেও নিস্তার নেই। আবার কথা বলতে দেখছি তো দুটারে কানমলা দিব আমি। স্ত্রীকে প্রতিবাদ জানালেন আস্তাহালাম চৌধুরী। হামিদা, বাচ্চা মানুষ এখন কথা বলবে না তো কবে বলবে? শুধু শুধু বকো না তো। হ্যাঁ, আমি কিছু বললেই তো তোমার চোখে পড়ে। আর এদের জানি মাথার ওপর পরীক্ষা, সে কথা তো বেমালুম ভুলে বসে আছে। দেখবে এইচএসসিতে বড় বড় 4টা ডিম নিয়ে আসবো দুইটাই মিলে। বৃষ্টি বিরক্ত হয়ে বলে, মা, তুমি সব কথার মধ্যে আমাদের পড়াশোনা টেনে নিয়ে আসো কেন বলো তো? ভাল লাগে না। সাব্বির দাঁত কেলিয়ে হেসে বলে, বড় মা, তুমি বরং বৃষ্টিকেও বিয়ে দিয়ে দাও। নেহার তো হয়ে গেল, এদের দ্বারা পড়াশোনা কিচ্ছু হবে না। বৃষ্টি নাক ফুলিয়ে বলে, ছি সাব্বির ভাইয়া, তুমি তো দেখছি জেরিন আপুর সাথে মির্জাফরগিরি করছো। জেরিন এতক্ষণ চুপচাপ সব শুনছিল। নিজের নাম শুনতেই নড়ে চড়ে বসল। এই কি বলছিস? বৃষ্টি সাব্বির আবার কি করলো? তুমি বুঝো নাই এখনো আপু? ভাইয়া তোমার আগে আমাকে বিয়ে দিতে চাচ্ছে। বলো কত বড় অন্যায় হলো এটা। এদের তর্ক বিতর্ক যেন থামার নয়। আজ টেবিলে তাদের দাদি আর ছোট চাচু উপস্থিত না থাকায় যেন কথার খই ফুটছে। তাহমিদা বেগম এসে বলল, তোরা যে খাবার টেবিলে চিলাপালা করছিস, এখন দেখলাম এদিকে একজন আসছে। সবাই একসাথে বলে উঠল, কে আসছে ছোট মা? কে আবার? তোর দাদি?
সবগুলার হাওয়া যেন একসাথে বেরিয়ে গেছে। বৃষ্টি আর নেহা নাকে মুখে খাচ্ছে এমন ভাব। সাবির তো বলেই ফেলেছে আমার ভার্সিটি যেতে লেট হয়ে যাচ্ছে, আজকে মনে হয় ক্লাস 9টায় শুরু হয়ে যাবে। জেরিন বলে উঠল, দাঁড়া ভাই, আমাকে অন্তত সাথে নে। তোর থেকে 1 বছরের বড় বোনের জন্য একটু হলেও দয়া কর। বাঘের মুখে ফেলে এইভাবে চলে যাস না ভাই। জেরিনকে দেখেই তার দাদি আগে বলে, মায়ার বয়স বাড়তেছে, বিয়া করতে চায় না। আমরা তো এই বয়সে 3 পোলা হয়েছিল। জেরিনের কানে ঝংকার ধরিয়ে ফেলছে তার দাদি বিয়ে কর বলে। বেচারি এখন দাদিকে দেখলেই অন্যদিকে দৌড় দেয়। রৌফ হচ্ছে সবচেয়ে ছোট বাড়ি, দাদির মতে সবচেয়ে শান্ত সে, তাই ওটাকে এবার এই বুড়ি কিছু বলে না। আরেকটা দামড়া পোলা ওটারেও বাচ্চাদের মতো ট্রিট করে। কথায় কথায় আমার নিখিল দাদু ভাই, কথাটা মনে মনে ভেবেই 1000টা গালি দিয়েছে নেহা। খাবার টেবিলে বসে নেহাকে দেখেই মুখ বাঁকালেন সেতারা বেগম। নেহার মায়ের দিকে তাকিয়ে বলে, তাহমিদা, তোমার মায়ের না কালকাই বিয়া হলো, কি পোশাক পরে বসে আছে? শাড়ি চুড়ি কেনার টাকা কি অভাব পড়েছে তোমাগো? বিবাহিত মেয়ের হাতে চুড়ি নাই কেন? এতে আমার নাতির অমঙ্গল হইব, বোঝো না তোমরা? তার গমগমে কণ্ঠটা যেন সবাইকে মনে করিয়ে দিল পূর্বের দিনের সব। তাহমিদা তাকালেন হামিদা বেগমের দিকে। 2 জায়ের মাঝে চোখাচোখি হয়ে কি যেন কথা হলো। শাশুড়ি গলা শুনে রান্নাঘর থেকে ছুটে এসেছেন সাহারা বেগম। রৌফ ক্লাস 10-এ পড়লেও ছেলেটা অতশত এখনও বুঝে না, প্যাঁচ কম মনে। বড়দের কথার মাঝে বসে থাকবে বিষয়টা বুঝতে পেরেই সাহারা ছেলেকে ইশারা করলেন উঠে যাওয়ার জন্য। সবাই জানেন সেতারা বেগম এসব কুসংস্কার কতটা বিশ্বাস করেন। এভাবে কঠোর হলেও মনের দিক থেকে নরম তিনি। তারপরও নরম রূপটা সবার থেকে আড়ালেই রাখেন। মানুষটা স্বামীর মৃত্যুর পর একা হাতে এত বড় সংসার আঁকলে রেখেছেন। সময়ে পরিস্থিতির সাথে মিলিয়ে নিজেকে আড়াল করেছেন এক শক্ত খাঁচে। নেহার কোনো স্বভাবই সেতারা বেগমের পছন্দ না। ওইদিকে নিখিল আবার তার চোখের মণি। বিয়েটা তো তার ঘোর আপত্তি ছিল। ছোট ছেলের মেয়েকে তিনি শত্রু মনে করেন না, কিন্তু নিখিলের মতো একজন শান্ত ভদ্র ছেলের জন্য নেহার মতো উড়নচটি মেয়েকে নাতবউ হিসেবে মানতে তিনি নারাজ। তার মতে মেয়ে মানুষের এত রাগ যে থাকতে নেই, এইসব মেয়েরা সংসারী হয় না। কিন্তু নাতির কথা ফেলতে পারেনি সে। কেন যে নাতি এই ঘাটতারা জেদি মেয়েটাকে বিয়ে করলো কে জানে। শুধু নিখিল বলেছে পরিবারের ভালোর জন্যই এটা করতে বাধ্য হচ্ছে সে। সেতারা বেগম তেতো মুখে আবার বললেন, নাকে তো ফুলও পড়িস নাই, বিবাহিত মেয়ের পড়তে হয় এসব। আজই যাবি নাক পোড়াতে? নেহা চেঁচিয়ে বলে, না, নাক ফুল পরবো না আমি। আমার মোটেও পছন্দ না এটা। তোমার নাতির ভালো মন্দ এত দেখতে পারবো না। নেহা কথাটা বলার পরই খাবার টেবিলে সব কিছু কাঁপিয়ে নেহার নাম দিয়ে ধমকে দিল নিখিল। নেহাও কিছুটা কেঁপে উঠেছে এতে। নেহা একদমই শান্তশিষ্ট মেয়ে না। বাড়ির সবাই জানে কতটা জেদি নেহা। রাগ উঠে গেলে নিয়ন্ত্রণ করতে পারে না কেউ নেহাকে। সবার ধারণা নেহা নিখিলকে কিছুটা ভয় পায়, তাই ওর সামনে শান্ত থাকে। সেতারা বেগমের সাথে নেহার বনে না, তবুও সে কিছু বলে না সেতারা বেগমকে। তবে আজ কিছুটা হলেও গলার স্বর উঁচু হয়েছে। হামিদা বেগম পরিস্থিতি সামলাতে বললেন, আম্মা, আপনি এসব নিয়ে কেন এত ভাবছেন? মাত্রই তো বিয়ে হলো। নেহা ছোট মানুষ, বড় হোক, তখন সংসার বুঝবে, স্বামী বুঝবে, তখন গিয়ে না হয় নাকফুলটাও পরিয়ে দিব। হঠাৎ করে বিয়েতে কেউ তো মানসিকভাবে প্রস্তুত নয়, তাই না? আপনি তো বড়, একটু বুঝুন। ঠিক আছে, তবে হাতে চুড়ি পরতেই হবে, এখানে না শুনবো না আমি। নেহা খামচে ধরল জামার দুপাশ। রাগ লাগছে তার ভীষণ এখন। যে মানুষটা তাকে স্ত্রী হিসাবে মানে না তার নামে চুড়ি পরে বসে থাকবে কোন রঙে? এত নাটক নেহা করতে পারবে না। নেহা চোখ বন্ধ করে রেখেছে, দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরেছে নিচে। বেয়াদবি করতে চায় না কিছুতেই। সেতারা বেগম সাহারা বেগমকে হুকুম দিলেন, যাও আমার ঘর থেকে খাটের উপরে রাখা বক্সটা নিয়ে আসো। সাহারা যেন মুহূর্তেই উড়ে গেলেন সেখানে। বাড়িতে এখন নেহার বাবা আর সাব্বির। রৌফের বাবা নেই, তারা দুজনই ব্যবসার কাজে বেরিয়েছেন ভোরে। মায়ের সাথে কোনো দিনই পেরে ওঠেন না সাহালাম চৌধুরী, না পারেন ছেলের সাথে। তিনি নরম ধাঁচের মানুষ। বাড়ির প্রতিটি ছেলে মেয়ের সাথেই তার সম্পর্ক বন্ধুর মতো। নেহার জন্য খারাপ লাগা কাজ করছে মনের এক কোণে। মেয়েটি তার ছোট ভাইয়ের একমাত্র সন্তান। তার নিজের ছেলে যে খারাপ তেমনটা না, পাত্র হিসেবে সবাই পছন্দ করবে তাকে। তার ছোট ভাইও মেয়ে দিতে দুবার ভাবেনি।
কিন্তু ছেলেটা তো তার রকচটা। এই বাচ্চা মেয়েটাকে ধমক ছাড়া তো কিচ্ছু দেয় বলে মনে হয় না। প্রথমে তিনি ছেলের পাগলামি দেখে ভেবেছিলেন নেহাকে হয়তো সে ভালোবাসে। একবার তো বলেছিল নেহার 18 বছর হলেই নেহাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু বিয়েটা যে সে নিজে করবে এমনটা একবারও বলেনি। বিয়েটাও ও করেছে একদম থ্রেড দিয়ে। নেহার 18 বছর হয়েছে 2 দিন হলো। বিয়ের আগের দিন সকালে হঠাৎ নিখিল এসে বলল সে নেহাকে বিয়ে করতে চায়, তাও সময় দিয়েছে মাত্র 1 দিন। এখন যাতে শাহ আলম চৌধুরী তার ভাইয়ের কাছে প্রস্তাব রাখে, না হয় অন্য উপায় জানা আছে নিখিলের। শাহ আলম সাহেব চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলেন, যদি তার ভাই মেয়ে দিতে না করে দেয় তখন। কিন্তু না, সব কিছুই ঠিক হলো। নেহার মা তো নিখিলকে মেয়ের জামাই হিসাবে পেয়ে খুশিতে আটখানা হয়ে পড়েছিলেন। মাত্র 2 মাস পরেই নেহার পরীক্ষার মধ্যে এত মানসিক চাপ দেওয়াটা কি ঠিক হলো মেয়েটাকে? নিখিলকে কতটা ভয় পেলে বিয়ের আসর ছেড়ে পালাতে পারে তা তিনি বুঝেছেন। তবুও নিরুপায় ছিলেন, কাল কিছুই করতে পারেননি, না পারছেন এখন। কারো ইচ্ছের বিরুদ্ধে এত কিছু করাটাকে তার কাছে অন্যায় মনে হচ্ছে। যা করছে তার ছেলে আর মা মিলে। সেতারা বেগম নেহার হাত টেনে ধরে 2টা স্বর্ণের চুড়ি হাতে পরিয়ে দিলেন। নেহার মুখ দেখেই বোঝা যাচ্ছে সে কিছুতেই পরবে না এটা। নিখিলের হাত মুষ্টিবদ্ধ হলো। নেহার প্রতি মনের কোণে জমে থাকার রাগটা আরও কিছুটা বাড়ল। কঠিন পুরুষালী কণ্ঠে নিখিল বলল, কলেজে যাওয়ার ইচ্ছে নেই নাকি তোদের? এখানে সংসেজে বসে আছিস কেন? কলেজে আজকে তোদের ফর্ম ফিল আপের লাস্ট তারিখ, জানি ভুলে গেছিস? গিয়েই প্রথমে এই কাজটা শেষ করবি। কথাটা বৃষ্টির দিকে তাকিয়ে বলল নিখিল। পরে জোরে হেঁটে প্রস্থান করলো ড্রয়িং রুম থেকে। কলেজ ড্রেস পরে রেডি হয়ে নিরস মুখে বসে আছে নেহা। তাকিয়ে দেখছে হাতে পরিহিত চকচকে চুড়িগুলো। চোখ ফেটে কান্না আসতে চাইছে তার। নিখিল নামক মানুষটার নামে সব কিছু তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি প্রিয়। কিন্তু আজ মনে হচ্ছে সে অন্য কারোর হক মেরে নিচ্ছে। নিখিল তো নিজের স্ত্রীকে জায়গায় অন্য কাউকে কল্পনা করে, তাকে তো করে না। মানুষটার কি তার প্রতি একটু করুণাও হয় না? কাল রাতে কীভাবে পারলো বলতে, তুই মেঝেতে ঘুমা, তাহলে আমি খাটে ঘুমাবো। নেহাকে এতটাই খারাপ যে তাকে ভালোবাসা যায় না, আপন করে নেওয়া যায় না। নেহা চোখের কোণে আসা পানিটুকু মুছে ফেললেও নীরবে। নিজের রুমে বসে অপেক্ষা করছে বৃষ্টির। কলেজ বেশি দূরে নয়, হেঁটে গেলেও সময় লাগে 8 থেকে 10 মিনিট, তাই অতটা তাড়া নেই। নেহা খেয়ালই করেনি কখন রুমে নিখিল এসেছে। নিখিল এসে দাঁড়িয়েছে নেহার ঠিক মুখোমুখি। আচমকা নিজের সামনে নিখিলকে দেখে পিছনের দিকে হেলে গেল নেহা। অবিশ্বাস্য চাহনি তার। নিখিল দূরত্ব কমিয়ে আনলো অনেকটা। নেহার হৃৎপিণ্ডে যেন হাতুড়ি পেটাচ্ছে কেউ। নিঃশ্বাস ভারী হয়ে আসছে ক্রমশ। কাপা কণ্ঠে একবার বলল, কি করছেন নিখিল ভাই? নিখিল এক পর্যায়ে নেহার হাত চেপে ধরল বিছানায়। নেহা এবার সত্যিই ভয় পেয়ে গেছে। তার চোখ বন্ধ করে ফেলেছে। কিছু সময়ের মধ্যেই নিজের কানের কাছে নিখিলের রাগ ঘৃণা মিশ্রিত কঠিন কণ্ঠ শোনা গেল। আমার নামের চুড়ি হাতে দিতে এত অনীহা তোর? প্রেমিকের নামের চুড়ি পরতে পারিসনি বলে চোখের জল ফেলছিলি? তোর সব কিছুতে আধিপত্যে শুধু আমার হবে। তোর জীবনের সব কিছু তুই নিজে লিখে দিবি আমার নামে, না দিলেও জোর করে হলেও নিব আমি। তোর জীবনের সবগুলো বসন্তের ফুল ফুটবে আমার নামে, হোক সে ফুল বিষাদে ভরা। নেহার মন চাইলেও খুব জোরে জানতে চাইল, কেন জোর খাটাচ্ছেন আপনি? কিসের অধিকারী? কেনই বা আপনি আমার বিষয়গুলো নিয়ে ভাবছেন? আপনি তো আর আমাকে ভালোবাসেন না, অন্য কাউকে ভালোবাসেন। যদি আমার মনে কেউ থেকেও থাকে, তাতে আপনার এত পড়ছে কেন নিখিল ভাই? প্রশ্নগুলো করার সাহস বা সুযোগ কিছুটাই পায়নি নেহা। তার আগে নিখিল তাকে ওভাবে রেখে বেরিয়ে গেছে রুম থেকে। ফর্সা হাত দুটিতেই নিখিলের আঙুলের ছাপ বসে গেছে। ব্যথা ভুলে সেখানে হাত রাখলো নেহা। মিহি সুরে বলল, ভালোবেসে না হোক, আপনি আমায় ছুঁয়ে তো দিয়েছেন নিখিল ভাই। আপনার ভালোবাসার স্পর্শ কোনো দিন পাবো কি না জানি না, তবে আপনার ছোঁয়া পেতে আমি এরকম হাজার ব্যথা মুখ বুঝে সয়ে নিতেও রাজি। আপনি জানুন বা না জানুন, আমি জানি আমি আপনাকে কতটা ভালোবাসি। আমার চাইতে বেশি ভালো কেউ বাসতে পারবে না আপনাকে, কখনো পারবে না। ফুপিয়ে কেঁদে দিল নেহা। কেন সহ্য করতে পারছে না সেই নিখিলের এত উপেক্ষা? ভালোবাসা মানুষের উপেক্ষা কি দেয় মরণ যন্ত্রণা? বৃষ্টি রুমে ঢুকে প্রথমেই শক্ত করে জড়িয়ে ধরে নেহাকে। নেহা শুরু থেকে সেই সব কিছু জানে। বৃষ্টি দুজনের বয়সের পার্থক্য শুধু 1 মাসের। বৃষ্টির 1 মাসের ছোট নেহা। একই ক্লাসে পড়ে দুজন। ছোট থেকেই একে অপরের সবচেয়ে ভালো বন্ধু। প্রিয় বান্ধবীর কষ্টগুলো যেন ভিতরে ভিতরে গ্রাস করছে তাকেও। জমছে মনের ভিতরে নিজের ভাইয়ের প্রতি একরাশ অভিমান।
কলেজে প্রবেশ করেই নেহার মন ফুরফুরে হয়ে গেল। মেয়েটা সহজেই সব কিছু বলে যায়। এই হাসি তো এই কান্না। কলেজের গেট পেরিয়ে শহীদ মিনার, তার উপরে বড় একটা কৃষ্ণচূড়া গাছ। কৃষ্ণচূড়া ফুলগুলো ছড়িয়ে আছে চারপাশে। নেহা এক দৌড়ে লাগিয়েছে সেদিকে। এখন তেমন ক্লাস না, টেস্ট পরীক্ষা দিয়েছে কিছুদিন আগে। এখন ফর্ম ফিল আপ বা কোনো কাজ ছাড়া কেউ আসে না। বৃষ্টি অফিস কক্ষের দিকে ছুটল। সে টাকা জমা দিয়ে এসেও পড়েছে দ্রুত। সকালে একটু ভিড় কম থাকে, না হলে তো পা ফেলার জায়গায় পাওয়া যায় না। নেহা কৃষ্ণচূড়া ফুলগুলো বেনিতে লাগিয়ে ফোনের দিকে তাকিয়ে আছে। কি যেন দেখছে আর মুখভঙ্গিমা পরিবর্তন করছে। বৃষ্টি এসে পাশে বসে একটা ঠেলা মারলো, রসিকতা করে পড়ল, ও ভাবি, কি এমন দেখো গো মোবাইলে? আমার ভাইয়ের ছবি নাকি? নেহা এর মাঝে রেগে গেছে। ফোনটা বৃষ্টির হাতের উপর ছুঁড়ে দিয়ে বলল, দেখ দেখ, তোর ভাই ওই মেয়েটার সাথে। আজকে তো এই মেয়েটাকে আমি সোজা উপরে পাঠিয়ে দিব। বৃষ্টি চমকে উঠল। নেহা প্রায় অনেক দিন পর রেগেছে। এর আগেও নিখিলের পাশে কোনো মেয়েকে দেখলেই গিয়ে মারামারি করে আসতো ওই মেয়ের সাথে। কতবার তো বাড়িতে বিচারও গিয়েছে। বৃষ্টি সবসময় স্কুল কলেজে ঝামেলা বলে কাটিয়েছে। না হয় নিখিল ভাই নেহাকে সোজা উপরে পাঠিয়ে দিত। বৃষ্টি নেহাকে থামিয়ে মিনতির সুরে বলে, এমন করিস না প্লিজ, ভাইয়া জানতে পারলে খারাপ হয়ে যাবে। ওই মেয়েটা ভাইয়ার বিয়ে, ওটা অফিসিয়াল প্রোগ্রাম, তাই হয়তো একসাথে ছবি তুলেছে। নেহা কথা শোনার পাত্রী নয়। সে এগিয়ে যাচ্ছে মেয়েটাকে ধরার জন্য। নেহার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে ভেবে, যদি অফিসে গিয়ে নেহা কিছু করে তো কেউ ভাইয়ার হাত থেকে বাঁচাতে পারবে না নেহাকে। নেহা বৃষ্টিকে টেনে রিকশায় উঠালো। বৃষ্টি বুঝাতে গিয়েও হার মানছে। নেহা রহস্যময়ভাবে হাসল। বৃষ্টির দিকে শান্ত দৃষ্টি নিক্ষেপ করে বলল, চিন্তা করিস না, শুধু একটু উত্তম মাধ্যম দিব আর চাকরিটা ছেড়ে দিতে বলবো। আর মিহির ভাইয়ের সাথেও বোঝাপড়া আছে। আমার নিখিল ভাইয়ের জন্য মেয়ে দিয়ে রাখলো কেন উনি? মিহিরকে টানছিস কেন এখানে? একদম প্রেমিকের জন্য দরদ দেখাবি না আমার সামনে। যাচ্ছি কোথায় আমরা? দিয়ে ওরফে লিমাকে কি ডন আপ করতে? কি নাম এসে পড়েছি। বৃষ্টি আশেপাশে তাকালেও খুব সতর্কভাবে। নেহা নিশ্চিত একদিন তাকে জেল হাজতে নিয়ে পড়ে থামবে। আর দাদি তো নেহাকে সাহায্য করার দণ্ডে তাকে বিয়ে দিয়ে দিবে কোনো বুড়ো লোকের সাথে। ফর্মাল ড্রেসে একটা মেয়ে দাঁড়িয়ে আছে গলির সামনে। নেহা মুচকি হেসে মেয়েটার সামনে গিয়ে বলে, আপু, আপনি দেখতে ভীষণ সুন্দর, এই ফুলটা আপনার জন্য। মেয়েটা খুশিতে গদগদ হয়ে ফুলটা হাতে নিয়ে নাকে শুকলো। বৃষ্টি তার দিকে তাকিয়ে বলছে, ফুলটা নাকের কাছে নিস না বই। কিন্তু না, বৃষ্টির মনোকামনা পূর্ণ হলো না। চিকন গড়নের পাতলা মেয়েটা ঢলে পড়ল নেহার উপর। দুপুর গড়াতেই নাতিকে কল করলেন শ্বেতারা। এটা তার রোজকার নিয়ম। নিখিল দুপুরে অফিসে খেয়েছে কিনা তা জানতে একদিনও ফুল করেন না। নিখিলের সাথে কথা বলার মাঝেই তিনি ড্রয়িং রুমে চেঁচামেচি শব্দ শুনলেন। তাহমিদা নেহার উপর খুব চটেছেন। শ্বেতারা কানে মোবাইল নিয়ে এগিয়ে গেলেন ঘটনা দেখতে। নিশ্চিত মেয়েটা কোনো অকাজ করে এসেছে আবার। শ্বেতারা বেগম নেহাকে সদর দরজায় দেখে আঁতকে উঠলেন। সাদা কলেজের ড্রেসে রক্তের ছড়াছড়ি, হাতে সাদা রঙের একটা কাপড় পেঁচানো, যার থেকে এখনো টুপটুপ লাল রঙে তরল পড়ছে। নেহার চোখে মুখে ক্রোধ। তার কানে তাহমিদা বেগমের কোনো কথাই ঢুকছে না। শব্দ করে পা ফেলে উঠে গেল নিজের ঘরে। পেছন থেকে বেরিয়ে আসলো বৃষ্টি। তার জামায় অল্প লাল রং দেখা যাচ্ছে। শ্বেতারা বেগম কাহিনী না বুঝে নিখিলকে বলল, আর বলিস না তো নিখিল, নেহাটা তো দিন দিন মারামারির উস্তাদ হয়ে যাচ্ছে। আজকে তো মনে হয় খুন খারাপই করেই এসেছে। রক্ত দিয়ে গোসল সেরে বাড়ি ফিরেছে, হাত থেকে এখনো রক্ত পড়ছে। শ্বেতারা বেগমের কথা সম্পূর্ণ করার পূর্বেই কল কেটে গেল। নিখিলের হাত থেকে মোবাইলটা পড়ে সহসা বন্ধ হয়ে গেল। মাথা চেপে ধরে বসে পড়ল চেয়ারে। মিহির রুমে ঢুকলো তখনই। নিখিলের আগে হাত পা কাঁপছে, চোখ মুখ লাল হয়ে এসেছে। নিখিল গাড়ির চাবি হাতে নিয়ে রাগে টেবিলের উপর রাখা একটা গ্লাস ফেলে দিল। চেঁচিয়ে বলে উঠল, আমি আজকে তোকে মেরেই ফেলবো রেখা। এত রাগ কেন তোর নিহারিকা? একটু শান্তিও কি দিবি না আমায়? গাড়ির গতি সর্বোচ্চ সীমায় রেখে ড্রাইভ করছে নিখিল। দিক বেদিক ভুলে গেছে। উন্মাত্রায় উদ্ভ্রান্তের ন্যায় ট্রাফিক রুলস ভঙ্গ করছে সে। একটাই লক্ষ্য, যত দ্রুত সম্ভব তাকে বাড়িতে পৌঁছতে হবে। হৃৎপিণ্ডে নিপীড়ন বন্ধ করতে হলেও তাকে যেতে হবে। আচমকা গাড়ির সামনে একটা বাচ্চা চলে আসে। ব্রেক কষে নিখিল। ফলস্বরূপ তার মাথা গিয়ে লাগে স্টিয়ারিংয়ে। কপাল কেটে গড়িয়ে পড়ে লাল তরল।
তবু আজ থামবে না সে। যে কোনো মূল্যে তাকে এখন নেহার কাছে যেতে হবে। বাড়িতে পৌঁছতে নিখিলের সময় লেগেছে 28 মিনিট। 1 ঘন্টার পথ সে পাড়ি দিয়েছে আধ ঘন্টারও কম সময়ে। কালো রঙের শার্ট পরিহিত সুদর্শন যুবকটিকে আজ ভীষণ অন্যরকম লাগছে। ইন করা শার্টের এক পাশ খুলে পড়েছে, শার্টের হাতা উঁচু নিচু ভঙ্গিতে গোটানো, চুলগুলো এলোমেলোভাবে ছড়িয়ে পড়েছে কপালে, ঘামের সাথে সেটে আছে অবলীলায়। স্বর্ণের কোনো তাড়া নেই আজ। শুভ্র মুখশ্রীতে ফুটে উঠেছে তীব্র উৎকণ্ঠা, চিন্তার ছাপ, রাগের আভাস ছড়িয়েছে চোখে। টকটকে লাল আঁখিদ্বয় শুধুই রাগ নাকি আছে কোনো কিছু হারিয়ে ফেলার তীব্র ভয়। কিছু মুহূর্তের ব্যবধানে সবসময় পরিপাটি থাকা মানুষটি অগোছালো হয়ে গেছে। সিঁড়ি বেয়ে ধূপধাপ পায়ে উপরে উঠেছে, ছুটে যায় কাঙ্ক্ষিত মানুষটির কাছে। ঘরের দরজা ভেজানো, এসির বাতাসে অত্যাধিক ঠান্ডা হয়ে উঠেছে বদ্ধ রুমটি। টলমলে পায়ে ভিতরে ঢুকে নিখিল। নিজেকে এতটা দুর্বল মনে হচ্ছে যেন তার। বলিষ্ঠ দেহের অধিকারী কঠোর ব্যক্তিত্বের মানুষদের তো দুর্বল হতে নেই, তবে কেন নিখিল এই একটা মেয়ের কাছে নিজেকে এতটা কমজোর অনুভব করে? নেহার পরনে এখনও কলেজ ইউনিফর্ম, রক্তের দাগ শুকিয়ে খয়েরি বর্ণ ধারণ করেছে। নিখিলের দৃষ্টি আটকায় খাটের পাশে ঝুলে থাকা রক্তাক্ত হাতটির দিকে। মেয়েটা এত কেয়ারলেস কেন? হাতের ক্ষতটি দূর থেকে ততটাও স্পষ্ট না। মেঝেতে রক্ত দেখে আটকে উঠে নিখিল। এক প্রকার ছুটে যায় সামনে, হাঁটু গেড়ে বসে পড়ে নেহার ঘুমন্ত ফ্যাকাশে মুখের কাছে। আলতো হাতে ছুঁয়ে দেয় রক্ত জবার ন্যায় ফুলে ফেঁপে ওঠা গাল। কাঁপা হাতে স্পর্শ করে নেহার কেটে যাওয়া হাতটি। যতটা রাগ নিয়ে অফিস থেকে এসেছে তার ছিটে ফোটাও এখন নেই নিখিলের মাঝে। মায়াবী মোহনীয় নারীটি তার শুষে নিয়েছে পুরোদমে। নিখিল নিজ মনেই বলতে থাকে, কেন নিহারিকা, কেন তুই সবসময় আমার প্রতি রাগ দেখিয়ে আমারই ক্ষতি করিস? লাভ লোকসানের হিসাবে এত কাঁচা কেন তুই? আমার কলিজায় ছুরি চালাতে একটু হাত কাঁপে না তোর? এতটা নির্দয় কেন তুই? নিখিলের প্রেয়সীকে এতটা কঠোর মানায় না কেন বুঝিস না তুই? আমার এত শত অভিযোগ, অভিমান, রাগ, অনুরাগ তো তোর প্রতি। কবে এসে শুনবি সব কিছু? সময়টা এত ধীরে অগ্রসর হচ্ছে কেন নিহারিকা? আমার হৃদয়ে প্রণয়ের সুর তুলে তুই কেন এতটা হেলাফেলা করছিস? আমার প্রেমিক হৃদয়কে দগ্ধ করে বুঝি অনেক সুখ পাস? নিখিল থামলো, পরপর ঠোঁট এলিয়ে হাসল, উদাসীন কণ্ঠে বলল, তবে তোর সুখেই হোক আমার হৃদয়ের তীব্র বিরহের অসুখ। তুই যে শুধু আমার এই নিখিলের অবুঝ পাখি। দরজার আড়ালে দাঁড়িয়ে সব কিছুই দেখছে শুনছে জেরিন আর সাব্বির। দুজনের মুখ হাঁ হয়ে গেছে পুরোপুরি, কথা বলতে ভুলে গেছে মনে হয়। দুজনেই চোখের পাতা ফেলছে ঘন ঘন। জেরিন মৃদু চেঁচিয়ে বলল, সাব্বির, আমি যা শুনছি দেখছি তা কি তুইও দেখছিস? সাব্বির জেরিনের মুখ চেপে ধরে বলল, এত জোরে বলছিস কেন? ভাইয়া যদি জানতে পারে যে তোর প্রেমের রহস্য আমি আর তুই মিলে লুকিয়ে রেখেছি, তো দুইজনকেই ধরে বনবাসে পাঠিয়ে দিবে। পেছন থেকে বর্ষা বলে উঠল, কার প্রেম করার কথা বলছো আপু? জেরিনের মুখ আবার চেপে ধরে সাব্বির। এই মহিলা বয়সে বড়, কিন্তু পেটে কোনো কথা থাকে না। সাব্বির গর্ব করে বলে, কার আবার? আমার 23 নম্বর প্রেম, তাই না জেরিন আপু? জেরিন জোরে জোরে 2 বার মাথা ঝাঁকায়। তোমার বয়স জানি কত সাব্বির ভাইয়া? সাব্বির উত্তর দেওয়ার আগেই নিখিলের গম্ভীর কণ্ঠস্বর শোনা যায় ভেতর থেকে, এই দরজায় দাঁড়িয়ে কে কথা বলছিস? ভিতরে আয়। তিনজনের হাওয়া যেন একসাথে বের হয়েছে, নেতিয়ে পড়া বেলুনের মতো মুখ চাওয়াচাই করছে একে অপরের। সুযোগ বুঝে জেরিন বৃষ্টিকে এক ঠেলা মেরে রুমের ভেতরে পাঠিয়ে দিয়ে দাঁত কেলিয়ে হাসে। বৃষ্টি কড়া দৃষ্টিতে তাকায়, বুঝায় মায়ের কাছে তোমার নামে যদি উল্টাপাল্টা কিছু না বলেছি তো আমার নাম বৃষ্টি না। জেরিন সাব্বির বৃষ্টিকে ফাঁসিয়ে কেটে পড়েছে। তুই দরজায় কি করছিলি বৃষ্টি? না মানে ভাইয়া, নেহাকে দেখতে এসেছিলাম। ওর হাত কাটলো কিভাবে? শান্ত কিন্তু অত্যাধিক কঠিন কণ্ঠস্বর নিখিলে। বৃষ্টি পরপর 2 বার ঢোক গিলে অর্ধেক সত্যি অর্ধেক মিথ্যা মিলিয়ে একটা গল্প বানিয়ে নেয় মনে মনে। বৃষ্টি ম্যাচিউর মেয়ে, এর আগেও নেহার জন্য এমন পরিস্থিতিতে পড়েছে। সে তবুও বান্ধবীকে কখনো একা ছাড়েনি, যেভাবেই হোক পরিবারকে বুঝিয়ে দিয়েছে কিছু একটা। এরকম উন্মাদনায় ভরপুর বন্ধু যার কপালে আছে, তার জীবনের অর্ধেক পাপ শুধু হবে মিথ্যা বলার কারণে। মনে মনে একবার আল্লাহ মাফ করো ও বলে নিয়েছ বৃষ্টি। নিখিল এবার জিজ্ঞাসা করলো, লিমার সাথে কি করেছিস তোরা? মেয়েটা অচেতন হলো কি করে? আর চাকরি থেকে রিজাইন কেন করেছে? বৃষ্টি অবাক হয়,
এবার ওরা তো মেয়েটাকে কিছু বলতেও পারেনি, তার আগেই নিখিল চলে এসেছিল। তাহলে চাকরি ছাড়লো কেন? চাকরি কেন ছেড়েছে তা তো জানি না ভাইয়া। ওই আমাদের কলেজে লিমা নামের আপুটার বোন পড়ে, তার নাম সীমা। আসলে ভাইয়া, সীমা নেহার সাথে অনেক মিসবিহেভ করেছে। নেহাকে তো চিনোই, রেগে গিয়েছিল। তাই লিমা আপুর কাছে বিচার দিবে বলে আমরা তাদের বাসার সামনে যাই। আমরা যাওয়ার পরই আপু হঠাৎ জ্ঞান হারায়। নেহা তাকে ধরে থাকার মাঝেই তো তুমি সেখানে এসেছিলে। আর বৃষ্টি একবার তাকালো নিখিলের দিকে। নিখিল খুব মনোযোগ দিয়ে বৃষ্টির কথা শুনছে। বৃষ্টি শুকনো ঢোক গিলল মনে মনে, বলল, আল্লাহ এবারে মতো বিশ্বাস যাতে করে, এই শেষবার মামুদ। পরে কি বলছিস না কেন? নিখিলের দমক শুনে বৃষ্টি দ্রুত বলল, তারপরেই তো তুমি না বুঝে নেহাকে বকা দিয়েছ। নেহাকে উল্টোপাল্টা বলেছ সে নাকি লিমা আপুর সাথে কিছু একটা করেছে। পরেই তো তুমি লিমাকে নিয়ে চলে গেলে। নেহাকে বিশ্বাস না করে তুমি একটা অন্য মেয়েকে আগলে নিয়েছিলে ভাইয়া, যা নেহার সহ্য হয়নি। মিনমিন করে কথাটি বলল বৃষ্টি। নিখিলের ভ্রুযুগল কিঞ্চিত কুঁচকে গেল। কলেজে ফিরে গিয়ে সীমাকে দেখে নেহার রাগ আবার বেড়েছে। জেদের বশের রাগে নিজের হাতে কাঁচের টুকরো চেপে ধরেছিল। ডাক্তারকে ফোন করতে বল মাকে। নেহা ট্রিটমেন্ট করাবে না বলেছে। যদি কেউ করতে চায় তো আবার নাকি হাত কাটবে। নিখিল রাগে হাত মুষ্টিবদ্ধ করে নিয়ে দাঁতে দাঁত চেপে বলে, তোকে যা করতে বলেছি তা কর। বৃষ্টি ঝড়ের গতিতে বেরিয়ে গেল রুম থেকে। হামিদা বেগম দুপুরে কাজ করে শুয়ে পড়েছিলেন। এসবের কিছুই তিনি জানেন না। রুমে ঢুকে ছেলের বেহাল দশা দেখে বুঝলেন গুরুতর কিছু একটা হয়েছে। ছেলেকে নেহার হাত ধরে বসে থাকতে দেখে তার কিছু জিজ্ঞেস করলেন না। এখন কিছুক্ষণের মধ্যেই তাহমিদা আসলেন রুমে। নেহাকে নিস্তেজ হয়ে শুয়ে থাকতে দেখে কেঁদে উঠলেন। দুপুরে বকার মাঝে তিনি মেয়েকে খেয়ালই করেননি। তিনি কেঁদে কেঁদে বললেন, আপা, আমার মেয়ের কি হয়েছে? কথা বলছে না কেন? নেহার মাথার কাছে গিয়ে মাথাটা নিজের কোলে তুলে মুখ হাত বুলিয়ে বললেন, কোথায় কষ্ট হচ্ছে মা? মাকে বল। তাহমিদা বেগমের কান্না শুনে সাহারা আসলেন। জেরিন সাবির রোগ ছুটে এসেছে। ইতিমধ্যে ডাক্তার আসলেন রুমে। পিটপিট করে চোখ খুলল নেহা। নিজের খাট ঘিরে সবাইকে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হলো। সে তো ঘুমাচ্ছিল, সবাই এখানে কেন? সবাইকে ঠেলে ডাক্তারকে আসতে দেখে চোখ বড় বড় করে তাকালো নেহা। নেহার কাছে দুনিয়ার সবচেয়ে অপছন্দের জিনিসের মধ্যে একটা হলো ডাক্তার, ঔষধ আর হসপিটাল। নেহা সব কিছু বলে চিৎকার করে উঠল, ডাক্তার কেন এসেছে? কেন এসেছে এখানে? ওনাকে চলে যেতে বলো। আমার তো কিছু হয়নি, আমি সুস্থ আছি। একজন সুস্থ মানুষকে ডাক্তার দেখাচ্ছ কেন তোমরা? নিখিল দ্বিগুণ চেঁচিয়ে বলল, চুপ, একদম চুপ। হাত কেটে এসে এখন নাটক করছিস কেন? চুপচাপ হাত ব্যান্ডেজ করতে দে বলছি। নেহা চুপসে যায় মুহূর্তে। মিনমিন করে বলে, প্লিজ ওনাকে যেতে বলুন। আমার হাত তো কাটেনি, ওই সামান্য কাটার জন্য ডাক্তার লাগে না তো। ডাক্তার এসে নেহার হাত ধরে বলে, নেহা মামনি কিভাবে হয়েছে এমনটা? হাতে তো কম হলেও 3টা সেলাই করতে হবে। নেহা এবার হু হু করে কেঁদে দিল। সচরাচর কাঁদে না নেহা মানুষের সামনে, তো ভুলেও না। হাত পা ছুঁড়ে কাঁদা শুরু করে দিয়েছে এখন। তাহমিদা মেয়েকে বুঝাচ্ছেন, কিন্তু কাজ হচ্ছে না। নিখিল সবার দিকে তাকিয়ে বলে, সবাই রুম থেকে বের হও এখন। শুধু ডাক্তার আঙ্কেল থাকবেন এখানে। যাও বলছি, নেহাকে আমি সামলাচ্ছি। নেহা নিজের মায়ের কাঁচল টেনে বলে, মা আমাকে ওনার কাছে রেখে যাবে না বলছি। আমাকে মারবে, থাপ্পড় দেবে, প্লিজ যাবে না। নিখিল নেহার হাত টেনে ধরে বলে, ছোট মা তুমি যাও বলছি। ওর হাতে ইনফেকশন হয়ে যাবে। কতক্ষণ ধরে এভাবে বসে আছে খেয়াল আছে কারো? সবাই বেরিয়ে যেতেই ডাক্তার নেহার হাত ধরে পরিষ্কার করতে লাগলো। নেহা হাত ছাড়িয়ে নিতে চাচ্ছে বারবার। নিখিল এবার উপায় না পেয়ে নেহার এক হাত চেপে ধরে আর এক হাতে শক্ত করে জড়িয়ে ধরে। সেলাই করতে হয় সজ্ঞানে, এখানে চাইলেও কিছু করার নেই কারো। নেহা ব্যথা সহ্য করতে না পেরে নিখিলের পিঠের দিকে শার্ট খামচে ধরছে, নখ বসিয়ে দিয়েছে। তবুও নিখিলের মাঝে কোনো পরিবর্তন নেই। সে নেহাকে আঁকড়ে ধরে রেখেছে। নেহার ছোট্ট খাট্ট দেহটা মিশে গেছে নিখিলের বুকে। বুকের একপাশে মাথা এলিয়ে বসে আছে নেহা। দেহটা কেমন অসাড় হয়ে আসছে ক্রমশ। নেহা স্পষ্ট শুনতে পাচ্ছে নিখিলের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধুকপুকানি। নিখিলের গায়ের মন মাতানো মিষ্টি সুবাসটি কেমন মাতাল করে দিচ্ছে নেহাকে। নিজের সীমা অতিক্রম করতে চাইছে অবাধ্য মন। ঠোঁটে দাঁত চেপে ধরেছে নেহা। কোনো বেহায়াপনা করতে চায় না, কোনো মতেই না। নেহা দূরে যেতে চাইছে। নিখিলকে মনে মনে কাঁচা গিলে ফেলতে মন চাচ্ছে রাগে।
ছেলেটা কেন এত কাছে আসছে বারবার? নিজের মতো সবাইকে কঠিন ধাতু মনে হয় নাকি তার? ওনার হয়তো কোনো অনুভূতি নেই, অন্য মানুষেরও কি থাকবে না নাকি? নেহা কাপা কণ্ঠে বলল। ছাড়ুন না নিখিল ভাই। নিখিল প্রতি উত্তর করল না। ছাড়ুন না প্লিজ, দম বন্ধ হয়ে আসছে। নিখিল নেহার কানের কাছে মুখ নিয়ে বলল। মরে গেলেও ছাড়বো না। নেহা পড়ে রইল আগের মতো উষ্ণতা। এবার নেহার ঘুম পাচ্ছে, কিন্তু পারছে না। কিছু সময় পর পর সুইয়ের খোঁচা শব্দ করে উঠছে। ডাক্তার চলে গেছে। নেহা আগের মতোই বসে আছে এখনো। নিখিল শান্ত কণ্ঠে বলল। কি রে, এইভাবে থাকার পরিকল্পনা করেছিস নাকি? উঠবি না আর? নেহার কানে কথাগুলো পৌঁছতেই লজ্জা পেয়ে গেল। সরে আসার জন্য তাড়াহুড়ো করলে কিছুটা, তখনই আবার নিখিলের কণ্ঠে শোনা গেল। তুই চাইলে সারা জীবনই এভাবে থাকতে পারিস, আমি কিছু মনে করব না। নেহাকে যেন চিন্তা করার বিন্দু মাত্র সময় দিল না নিখিল। ছোট মাকে পাঠাচ্ছি, ড্রেস চেঞ্জ করে নে। না, আমার এখন ঘুম পাচ্ছে। মুখে খই পড়ছে দেখছি। যা কাজ করেছিস আজকে শাস্তি স্বরূপ 5টা চর মারলেও তো কম হতো। নেহা হাত নিজের গালে আগে ভাগে দিয়ে রেখেছে দেখে নিখিল ঠোঁট কামড়ে হাসলো। মুখে হাসি বজায় রাখলো সে। এই হাসিটা মিলিয়ে নিতে চাইছে না কেন জানি। নেহা দেখলো মুক্ত চোখে। এই হাসি দিয়েই আমাকে পাগল করেছেন আপনি নিখিল ভাই। আপনি খারাপ, খুব খারাপ একজন মানুষ। কি দেখছিস এমন করে? ড্রেস চেঞ্জ করতে চাচ্ছিস না তাই তো? নেহা হ্যাঁ সূচক মাথা নাড়ল। ছোট মায়ের কাছে যেহেতু তুই যাবি না, তো চল আমি কাজটা করে দিচ্ছি। নেহা প্রথমে কথাটি বুঝেনি, সেকেন্ডেই ওর কান গরম হয়ে উঠেছে। নিখিল ভাইয়ের নিশ্চিত মাথা খারাপ হয়ে গেছে। কি সব বলছে? নেহা চোখ বড় বড় করে তাকালো, মুখ ঘুরিয়ে পড়ল। মাকে ডেকে দিই। নিখিল বিরক্ত নিয়ে বলল। কোন কাজ তো সোজা কথাই করস না, ঘাটতারা একটা। নিখিল রুম থেকে বের হয়ে গেল। তাহমিদা বেগম এসে নেহাকে কাপড় পরিবর্তন করিয়ে দিলেন। খাবার নিয়ে আসলেন হামিদা বেগম। নেহা মুখে হাত আটকে বসে আছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে গেছে প্রায়। হামিদা বেগম জোর করে খাওয়ালেন। ওষুধ খাওয়াতেই রাজ্যের ঘুম নেমে আসলো নেহার চোখে। নিখিল শাওয়ার নিয়ে বসেছে, পিঠ জ্বলছে তার। নেহা যা জোরে খামচে দিয়েছে, পুরো রক্তারক্তি অবস্থা করে ছেড়েছে। নিজের কপালে একটা ব্যান্ডেজ করে নিয়েছে। নিখিল বোঝার চেষ্টা করছে নেহার কথা। নেহা লিমার সাথে তাকে দেখেই রিয়াক্ট করেছে, কিন্তু কেন? মেয়েটার মনে কি তাকে নিয়ে কোনো সফট কর্নার আছে, নাকি সবটাই তার মনের ভুল? মোবাইল কাঁপিয়ে শব্দ হলো মিহিরের। নাম্বার ডেকে রিসিভ করে কানে ধরল নিখিল। মিহিরের হাস্যোজ্জ্বল কণ্ঠ। তামা গুপ্ত প্রেমিক সাহেব, কি খবর? গুরুত্বপূর্ণ মিটিং সেরে গিয়ে বউ দেখে শান্তি মিলছে কি আপনার? সব কিছু জেনে শুনে কেন জ্বালাতে ফোন করেছিস? আমাকে অফিস কামলা হিসেবে রেখে তুই বাড়ি গিয়ে প্রেম করছো, আজ একটা বউ নেই বলে। প্রজেক্টটা কি পেয়েছি আমরা? আঙ্কেল সামলে নিয়েছে, আর তোর জন্য নতুন পিয়ে রাখতে হবে। লিমা নাকি কানাডা চলে যাচ্ছে পড়াশোনার জন্য, তাই চাকরিটা ছেড়ে দিয়েছে। তখন তো তুই কোনো কথাই শুনতে চাইলি না। ও। নিখিল মিহিরদের বাড়ির পাশাপাশি ছোটবেলার বন্ধু তার। পারিবারিকভাবেও দুই পরিবারের সম্পর্ক ভালো। মিহির অন্যত্র জব করতে চাইলেও তা সম্ভব হয়ে ওঠেনি নিখিলের জন্য। সে বন্ধু ছাড়া এক দণ্ড চলতে পারে না। অগত্যা চাকরিটা নিখিলের সাথেই করতে হচ্ছে তাকে। রাতে বাড়ি ফিরেছেন নেহার বাবা, তার মেজর চাচু দুজনেই এসে দেখে গেছেন নেহাকে। মাহফুজ চৌধুরী নিজের কোনো মেয়ে নেই, তার 2 ছেলে। বড় ভাইয়ের 2 মেয়ে, আর নেহাকে নিজের সন্তানের মতোই ভালোবাসেন তিনি। সেতারা বেগম এসেছে নেহা ঘুমিয়ে থাকার মধ্যেই একবার। যতই রাগ দেখান তিনি, নাতনি হয়তো, তার মায়া তো সবার জন্য সমানই লাগে। সেতারা বেগম দরজায় দাঁড়িয়ে ভাবলেন, নেহা যদি এখন তাকে দেখতো অভিমান নিয়ে বলতো, কি বুড়ি, উপরে চলে গেছে কিনা দেখতে এসেছো নাকি? তোমার জামাই আমাকে বেশি পছন্দ করতো বলে হিংসে হয় তোমার? কি আর করবে বলো, আমি তো তোমার থেকে দেখতে সুন্দর, এতে আমার কি দোষ? মেয়েটা সত্যি এখনো বাচ্চাদের মতো রয়ে গেছে। কথাগুলো ভেবেই তার চোখের কোণে অশ্রুরা এসে ভিড় জমালো। মনে মনে বললেন, জলদি সুস্থ হয়ে যা, আমরা এই বাড়ির প্রাণ। তুই হুড়োহুড়ি না করলে তো বাড়িকে বাড়ি মনে হয় না। হামিদা শাশুড়িকে দেখে নীরবে হাসলেন। পরিবার মানেই তো শক্তপোক্ত এক অদৃশ্য বন্ধন। একজনের কিছু একটা হলে পুরো বাড়ির মানুষের মাঝে যেন তার রেশ ছড়িয়ে পড়ে। হামিদা বেগম মন থেকে চায় তার এই সুখের সংসার যেন কারো নজর না লাগে। জীবনের বাকিটা সময় যেন এইভাবেই হেসে খেলে কাটিয়ে দিতে পারে সবাই একসাথে। তাদের বন্ধন অটুট যেন থাকে সব সময়।
সকাল 7টায় ঘুম ভাঙল নেহার। হাত ব্যথায় নাড়তে পারছে না। ঘরে কাউকে খুঁজে পেল না। ভেবেছিল নিখিল হয়তো তার সাথে থাকবে। সকালে চোখ খুলে মানুষটি এক নজর দেখতে পাবে, কিন্তু সব আশা কি মানুষের পূর্ণ হয়? নিজের প্রতি বিরক্ত হচ্ছে। এখন কাটলো ভালো কথা, তাই বলে ডান হাতটা কেন? বাম হাতে ভর দিয়ে উঠল। কোনো রকম মুখ ধুয়ে বের হয়ে ওড়না জড়িয়ে এক হাতে চুল বাঁধতেও পারেনি। তার লম্বা চুলগুলো মুক্তি পেয়ে নিজেদের আধিপত্য চালাচ্ছে। আজকে নেহা সত্যি ভাগ্য খারাপ। নিখিলের পাশের চেয়ারটা ছাড়া একটাও খালি নেই। আজ তো স্বয়ং সেতারা বেগমও উপস্থিত। নেহা ঘোমটা টেনে নিয়েছে চুল যাতে বিরক্ত করতে না পারে। নিখিলের পাশে নেহা বসল। সেতারা দেখেই বলল, এই তো এইবার ঠিক আছে। এমনি করেই ঘোমটা দিয়ে থাকলে আনা বউ বউ লাগে। নেহা চমকে তাকালো। সে আর কিনা বউ? যাক, ঘোমটা দিয়ে একটা ভালো কাজ তো হলো। সেতারা বেগমের কোনো ঠেস মারা কথা সকাল সকাল শোনা লাগলো না। মেয়েকে দেখে তাহমিদার অভিমান এবার তরতর করে পারল। নেহা মুখ বাঁকিয়ে বাচ্চাদের মতো বলল, মা খাইয়ে দাও না একটু। তাহমিদা যেন পেয়ে বসলেন। সব রাগ উকলে দিলেন একেবারে। হাত কাটার সময় মনে ছিল না নাকি? বড় হচ্ছে আর দিন দিন দুষ্টাইম বাড়ছে। হাড় মাংস জ্বালিয়ে খাচ্ছে আমার। খাইয়ে দিতে পারবো না, নিজে নিজে খা, না হলে না খেয়ে থাক। হামিদা বেগম এসে বললেন, আহ ছোট, রাগ দেখাচ্ছিস কেন? খাইয়ে দে, আমার কাজ আছে, না হয়তো আমিই দিতাম। আপা, তুমি এটাকে আদর দেখাবে না একদম। লাই পেয়ে পেয়ে মাথায় চড়ে বসেছে। নেহার মন খারাপ হলো। অভিমানে টইটুম্বুর হলো মন। উঠে যেতে নিলেই নিখিল ওর এক হাত চেপে ধরে চোখ রাঙিয়ে বুঝায়, একদম নড়বি না। নেহা হাত চালানোর জন্য জোরাজুরি করে, কিন্তু ফলের কোঠা দাঁড়ায় শূন্য। এরকম একটা তাগড়া যুবকের কাছে তার শক্তি চুনোপুটির নেয়। তোমরা যেহেতু কেউই পারবে না, আমি খাইয়ে দিচ্ছি আমার বউকে। নিখিলের শান্ত কণ্ঠে বলা কথাটাই যেন বাজ পড়ল রীতিমতো। জেরিন মুখে খাবার তুলতে ভুলে গেছে। সাব্বির গিলতে পারছে না। বর্ষা তো রীতিমতো কেসে উঠেছে। শাহ আলম চৌধুরী তো ছেলেকে নির্লজ্জ ট্যাগ দিতে ভুলেনি। বাপ চাচাদের সামনে বউকে খাইয়ে দিবে, তাও কত গর্ব করে বলছে। এরকম বিপরীত চরিত্রের পুত্র সন্তান তার কিভাবে হলো? মানে একটা গুণও বাপের মতো পেল না কেন? মাহাপুর চৌধুরী খাওয়া শেষ করেছেন দ্রুত। লজ্জা থেকে বাঁচতে উঠে যাবে এই আর কি। সাইদুল চৌধুরীও ঠোঁট চেপে হাসলেন। মেয়ের জামাইটা তার মতোই হয়েছে। কপাল করে জামাই পেয়েছে একটা। নেহা অবাক নেত্রে এখনো ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। তার কি শুনতে কোনো ভুল হলো? নিখিলের চাপা ফিসফিস কণ্ঠে কানে আসলো নেহার, আমার হাতে খাওয়ার এত শখ তোর? ঠিক কায়দা করে ডান হাতটাকে টেনেছিস। তোর এই গোবর মার্কা মস্তিষ্কে যে এত বুদ্ধি তা তো আগে বুঝিনি। নেহা বেআক্কাল বনে গেল পুরো। তার হাত থাকার মাঝেই মুখে খাবার তুলে দিল নিখিল। বৃষ্টি জেরিন মিলে একটু পরপর নেহাকে লজ্জায় ফেলছে। এই দুই ননদ যে তাকে আজ লজ্জায় পিষে ফেলার পায়তারা করেছে বুঝতে একটুও কষ্ট হয়নি নেহার। কি বিপদ, এদের ভাই এক নির্লজ্জ, আর এরা তো আরও বেশি। মনে মনে দুইবার ভেঙচি কাটলো নেহা। সবার সামনে ভালো সাজার ধান্দা এদের ভাইয়ের। মানুষটার আসলে পেটে পেটে সব শয়তানি বুদ্ধিতে ভরা। সবাইকে দেখাতে হবে না বউ নিয়ে কত সুখে আছে। ভিতরের খবর তো শুধু জানে নেহা। এবার বিরক্ত লাগলো ওর। উঠে চলে গেল বর্ষার রুম থেকে। ওরা তো সত্যি না জেনে এমন করেছে। যখন সত্যিটা জানতে পারবে তখন নিজের ভাইকে কি বলবে জেরিন আপু? এত এত ভাইয়ের প্রশংসা তখন মুখে রুচবে তো? বর্ষা অবশ্য তেমন ঘাটেনি তাকে। নেহার নারী নক্ষত্র সবই তো মেয়েটার জানা। যেহেতু কলেজে ক্লাস হয় না, তেমন বাড়িতে বসে পড়বে ভেবেছে বর্ষা। নেহা যতই দুষ্টুমি করুক, পড়াশোনাতে মোটামুটি ভালোই দুজনে। নেহা রুমে এসে বসলো জানলার পাশে। রুমে আসলো বর্ষা। জানিস কিছু? নেহা ভ্রুযুগল বাঁকালো কিঞ্চিত। ইশারায় জানতে চাইলো কি। তয়া আপু আসবে আজ। বর্ষা কথাটা বলে চুপসে গেল, যেন বড় সড়ো একটা বোম ফাটার অপেক্ষায় আছে। কিন্তু না, নেহা প্রতিক্রিয়া করল না তেমন। ছোট করে পড়ল, ও ভালো তো, তোর খালাতো বোন তার নিজের খালার বাসায় আসতেই পারে। কাল তো খুব হম্বিতম্বি করছিলি, আমার ভাই যদি তোর না হয় তো অন্য কারো হতে দিবি না। দরকার পড়লে ওই সবগুলো মেয়েকে তুই গুম করে দিবি। যদি সে আমার ভাই না হতো আর পরিবারের মানুষ তাকে ভালো না বাসতো, তো তুই আগে আমার ভাইকে মারতে পরে নিজেকে। এখন যে একটা সুপার গ্লু টাইপ আমার ভাইয়ের সাথে সারাক্ষণ চিপকা চিপকি করামে আসতেছে, কি করে থামাবি তয় আপুকে? থামাবো না।
খেয়ালই করবি না নেহা, তোর নীরব কথাবার্তা আমার সব সময়ের মতোই পছন্দ না। কোনো মানুষকে জোর করে আটকে রাখা যায় না বৃষ্টি, আর না নিজের করে পাওয়া যায়। তোর ভাই যদি সত্যি আমার হতো তা আমি টয়া আপুকে কোনো সুযোগেই দিতাম না, কিন্তু তোর ভাই তো আমার না, অন্য কারো। যতই নিজেকে বুঝ দেওয়ার জন্য রাগ দেখাই না কেন, দিন শেষে আমিও বিশ্বাস করি জোর করে ভালোবাসা পাওয়া যায় না। কারো গুরুত্ব, সময়, মনোযোগ আকর্ষণ করা যায় না। টয়া আপু যথেষ্ট ভালো মানুষ। আমি এটাও জানি তিনি নিখিল ভাইকে পছন্দ করেন। পছন্দের মানুষের কাছে অপর ব্যক্তি কিছুটা ছ্যাবলামি করেই থাকে, এতে তাকে খারাপ বলার মতো রাইট আমাদের। বড়দের মতো কথা বলছিস যে, কি হয়েছে বল আমাকে, মন খারাপ তোর? পড়তে বসা উচিত আমাদের। কথা এড়িয়ে যাবি না। আমি জানি টয়া আপুকে তুই সহ্য করতে পারিস না, কিন্তু কি আর করার, কেউ আসতে চাইলে তো তাকে মুখের উপর না করা যায় না। আমি বলি কি, টয়া আপু বেশি বাড়াবাড়ি করার আগেই তুই বলে দিবি যে নিখিল ভাইয়া তোর হাজব্যান্ড। দেখবি আর কোনো নাটক করবে না এই মেয়ে। যখন দেখো ভাইয়ার গলায় ঝুলে পড়ে, বিরক্তকর মেয়ে মানুষ। যে বিয়ে করেছে সেই তো বিয়ের কথা কাউকে জানাতে চায় না। আমি বাবা আগ বাড়িয়ে বলে চড় খেতে চাই না। দুপুরের আগেই টয়া এসে হাজির হয়েছে বাড়িতে। বৃষ্টি আর নেহা পড়তে বসায়, তাদেরকে ডাকতে মানা করে দেয় হামিদা বেগম। হামিদা বেগমের বোনের মেয়ে আসার বাড়িতে আয়োজনের কমতি নেই। একটা মানুষ এত খেতে পারবে না জেনেও টেবিল ভর্তি করে ফেলেছে 3 চা মিলে। সেতারা বেগমও বেশ খুশি। টয়া মেয়েটার রূপের সাথে গুণটাও নজর কাড়া। মেয়েটার রান্নার হাত অসাধারণ। তেমন কিছু রান্না করে না খাওয়ালেও একবার পায়েস করে খাইয়েছিল সেতারা বেগমকে। তারপর থেকে নিজের 3 নাতনিকে তিনি 3 বেলা উঠতে বসতে বলতেন টয়াকে দেখে কিছু শিখ। টয়া ভার্সিটির 2য় বর্ষের ছাত্রী, বয়স 21-এর কোঠায়। মেয়েটা যে সেতারা বেগমকে পুরোপুরি বশ করেছে তার আর সবার জানতে বাকি নেই। টয়ারও কি বুদ্ধি কম? যেখানে সেতারা বেগমের চোখের মণি নিখিল মেহমেদ চৌধুরী, তাকে পেতে হলে তো একটু তেলবাজি সে করতেই পারে অনায়াসে। টয়া এসেই প্রথমে ঢুকলো সেতারা বেগমের ঘরে। হেসে গিয়ে বলল, কেমন আছো নানু? তোমাকে দেখতে চলে আসলাম আবারও। ভার্সিটিতে কিছুদিন ছুটি পেয়েছি, ভাবলাম তোমাকে এসে একটু দেখে যাই। সেতারা হাসলেন। তা ভালো করেছিস বোন, এবার যা গিয়ে হাত মুখ ধুয়ে নে। এতটা পথ এসেছিস, নিশ্চয়ই তুই ক্লান্ত। টয়া বাধ্য মেয়ের মতো বের হয়ে গেল। গেস্ট রুমটা নিচতলায়, তবুও টয়া সেখানে থাকবে না। সে তার খালামণিকে ঠিক বুঝিয়ে জেরিনের রুমে থাকার বন্দোবস্ত করে ফেলেছে। করবেই না কেন? জেরিনের ঠিক সামনের রুমটা নিখিলের। দরজা থেকেই রুমের ভিতরে বেশিরভাগ অংশ দৃশ্যমান হয়। নিখিলকে সকাল সন্ধ্যা দেখার রূপটা কিছুতেই দমাতে পারেনি টয়া। বর্ষা আর নেহার রুম শেয়ার করার অভ্যাস নেই। যদি তারা 2 বান্ধবী একসাথে থাকে হয়তো তা ভিন্ন কথা। দুপুরে বাসায় আসে না নিখিল, অফিসেই খাবার খায়। কিন্তু আজ সে অনেকটা দৌড়ের উপরই যেন এসেছে অফিস থেকে। শাহ আলম চৌধুরী আসেন রোজই। তার বাকি 2 ভাই আবার কাজের পোকা, যেমন হয়েছে তার ছেলেটা। টেবিলে খাবার সাজাচ্ছিল তাহমিদা, হাতে হাতে এগিয়ে দিচ্ছে সাহারা। তাহমিদা নিখিলকে দেখে হেসে বলল, কি রে নিখিল, আজ যে দুপুরে বাড়িতে আসলি তা ভালোই করেছিস। যা ফ্রেশ হয়ে আয়, একসাথে খাবি সবাই। নিখিল কিছু বলল না। তার অশান্ত চোখ অন্য কিছু দেখার আশায় ব্যস্ত। নিখিল সিঁড়ি বেয়ে উঠল উপরে। নেহার রুম থেকে কিছুটা শব্দ ভেসে আসছে। নিখিল দাঁড়ায় দরজায়। নেহা বর্ষার সাথে এক প্রকার হাতাহাতি করছে। বৃষ্টি হাসছে আর বলছে, ভালোই হয়েছে, তোর আর লেখার ঝামেলা নেই। বরং এক কাজ কর, গিয়ে ঘুমা সারাদিন। পরীক্ষায় তোর খাতাটা একটা 2-এর বাচ্চা দিয়ে লিখিয়ে নিস। নেহা রেগে বলছে, মজা নিবি না বৃষ্টি? তুই বের হ আমার রুম থেকে, সামনে আসবি না 2 দিন। 2 মিনিট হলেও কথাটা রাখতে পারি আমি, বলেই হু হা করে হাসলো। নেহা মনোযোগ দিল টেস্ট পেপারের উপর। লিখতে পারছে না দেখে বাংলার জীবন বিজ্ঞানের MCQ সলভ করছে সে। সেই থেকে বৃষ্টি পদার্থের অঙ্ক করছে আর মাঝে মধ্যে নেহাকে খোঁচা মারছে। নেহা বৃষ্টি একসাথে বাইরে তাকায়। শব্দ শুনে টয়া আর একটুর জন্য নিখিলের উপর পড়েনি। টয়াকে দৌড়ে আসতে দেখেই নিখিল 2 পা পিছিয়ে গিয়েছিল। টয়ার মুখটা খুশিতে জল জল করছে, মুখে হাসি ঝুলিয়ে রেখেছে। রসে রসে নিখিলের উদ্দেশ্যে বলল, কেমন আছেন নিখিল? নিখিল ভ্রু জোড়া বাঁকালো। একটা ড্রাম ধমক মেরে বলল, নিখিল কেমন কথা টয়া? আমি তোমার থেকে বয়সে বড়, বড়দেরকে কেউ নাম ধরে ডাকে? ন্যূনতম কমন সেন্স নেই তোমার? নিখিল ভাইয়া ডাকবে, বুঝেছ?
টয়ার ফানুসের মতো ফুলা মুখটাই কেউ যেন আলপিনের বড়সড় খোঁচাটা মেরেছে। মুখ ভোঁতা হয়ে টয়া উপর নিচ মাথা নাড়ল। নেহার রুমে দরজাটা হাট করে খোলা। দুজনেই সব ঘটনা দেখলো পুরোপুরি। বৃষ্টি মুখ চেপে হাসা শুরু করে দিয়েছে, কিন্তু নেহা সে তো রাগে দুঃখে নিখিলের দিকে তাকিয়ে আছে। সারা জীবন তো বাড়িতে আসে না, আজকে টয়া আসায় দুপুরে বাড়িতে চলে এসেছে। কাজপ্রেমী মানুষের কাছ থেকেও বেশি গুরুত্বপূর্ণই টয়া। অভিমানী কিশোরী মনে যেন ঢুকে পড়ল তীক্ষ্ণ সরু যন্ত্রণার তীর। নেহা এতক্ষণ নিখিলের দিকে তাকিয়ে থাকলেও এবার চোখ ফিরিয়ে নিল, বাইরের দিকে মনোযোগ দেওয়ার ভান করল। চোখের জল এত অবাধ্য কেন? যে মানুষের কাছে তার উপস্থিতি অস্তিত্বের কোনো মূল্য নেই, সে মানুষটাকে দিবে চোখের জল বা অনুভূতির মূল্য? তবু কেন বেহায়া মন বারবার অনুরাগী হয়, কোথাও না কোথাও ছোট ছোট আশার কিরণ দেখায়। মাথা নিচের দিকে ঝুঁকিয়ে বইয়ের উপরই শুয়ে পড়ল নেহা। বৃষ্টি এবার দৃষ্টি রাখলো নেহার নেতিয়ে পড়া মুখের দিকে। নিখিল তাকালো সামনের দিকে, নেহাকে শুয়ে থাকতে দেখে বলল, এই তোদের পড়াশোনা? দুইজন দুই রুমে পড়তে বসবি কাল থেকে। আসার পর তো দেখলাম পড়িস কম, গল্প করিস বেশি। আর বৃষ্টি ওই অলসটার আবার কি হয়েছে? এরকম ঝিমানি মুরগির মতো বই খাতার উপর শুয়ে পড়েছে কেন? খাটে কি জায়গার অভাব পড়েছে নাকি? খাবার খেয়ে ওষুধ খেতে বল। মরার মতো পড়ে থাকলেও ওর এসব নাটক দেখতে কেউ আসবে না। নেহা চট করে মাথা উঠিয়ে ফেলে। কি বলল? লোকটা সে নাটক করে? নেহা মাথা ঘুরিয়ে দেখার আগেই রাগে গটগট করতে করতে নিখিল সেখান থেকে চলে যায়। বৃষ্টি থতমত খায় ভাইয়ের রাগ দেখে। হঠাৎ রেগে গেল কেন? নেহার চোখ লাল হয়ে গেছে। কান্না আটকে রেখেছে মেয়েটা, যার ফলস্বরূপ চোখে ফুটে উঠেছে তার ছাপ। নিখিল রুমে যাওয়ার কিছুক্ষণের মধ্যে মিহির এসে হাজির। বৃষ্টি রুম থেকে বের হয়েই মিহিরের সাথে খেয়েছে এক ধাক্কা। বিরক্ত নিয়ে বলে উঠল, চোখের মাথা খেয়ে কে হাঁটা চলা শুরু করে দিয়েছে বাড়িতে? মিহির পকেটে হাত গুঁজিয়ে বলে উঠল, আপনার জামাই, যাকে আপনি গত 20 ঘন্টা ধরে ব্লক লিস্টে রেখে নিদারুণ যন্ত্রণা দিচ্ছেন। বৃষ্টি মিহিরকে দেখে যেন আরও রাগলো। পাশ কাটিয়ে চলে যেতে নিলেই মিহির হাত চেপে ধরল। আমার উপর রাগ দেখাচ্ছ কেন মেঘবালিকা? হোক অতি সাধারণ, কিন্তু আমার কাছে সে সবচেয়ে বেশি মূল্যবান, সবার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাকে এত গুরুত্বপূর্ণ ভাবতে কে বলেছে আপনাকে ভাইয়া? বারবার ভাইয়া রেখে এই অদম প্রেমিকের আর জ্বালা বাড়িও না যান। আজকে থেকে আপনি আর ফেসবুকে ছবি আপলোড করবেন না, খবরদার। তুমি বললে ফোন চালানো ছেড়ে দেব। নাটক কম করেন তো। ছবি আপলোড দেন, সাথে আবার মেয়েদের কমেন্টে গিয়ে লাভ ইমোজি যুক্ত রিপ্লাই মেরে রেখে দিব আমি আপনাকে। বৃষ্টি কিছুটা এগিয়ে এসে মিহিরের কলার আলতো হাতে চেপে ধরে পড়ল। শুনুন মিস্টার মাইতুল আহমেদ মিহির, যদি আর কোনোদিন অন্য কোনো মেয়ের ছায়ের পাশেও আমি আপনাকে দেখি তো একদম খুন করে ফেলবো। আপনি আমার মানে আমারই, বুঝছেন? মিহির হাসল। এই ছোট তরুণী যে তাকে পুরো দমে হেলিয়ে ফেলতে সক্ষম তা তার জানা আছে। ঠিকই ব্লক করে তাকে টেনে নিজের বাড়ি এনে হাজির করেছে। সেও কিনা এসে পড়বে। প্রেমিকের মন যে অশান্ত হাওয়ার ন্যায়, শান্ত হওয়ার জন্য তো বৃষ্টির দেখা পেতেই হয়। তাহমিদা বেগমের কণ্ঠ শুনে বৃষ্টি ফট করে মিহিরকে ছেড়ে কেটে পড়েছে। তাহমিদা এসে মিহিরকে দেখে হেসে পড়ল। নিহির যে, তা বাপ আজ সূর্য কোন দিকে উঠল? তোরা দুই মানিক রতন বাড়িতে পায়ের ধুলো দিলি? আর বলো না তো চাচি, তোমার ছেলেটা পুরো বেখেয়ালি। অফিস থেকে আসবে একবার জানাবে না আমাকে? ফাইলগুলো কোথায় রেখে এসেছে কে জানে। তার ওপর মহাশয় ফোনটা বন্ধ করে রেখেছে, তাই আমাকে আসতে হলো। এসে ভালোই করেছিস, না খেয়ে এক পা বাড়ির বাইরে রাখবি না বলে দিলাম। নিখিল শাওয়ার নিয়ে এসে খাটে বসলো। টয়াকে দেখে তার বিরক্তিকর পরিমাণ বেড়েছে। এখন তাকে বউ ছাড়া থাকতে হবে ভেবেই দম বন্ধ হয়ে আসে। এই মেয়ে এমনিতেই পালাই পালাই করে, এখন তো ভুলেও আসবে না। আবার যদি নিখিল মুখ দিয়ে একবার বলে যে যতদিন টয়া থাকবে ততদিন রুমে আসবি না, ভুলেও কোনো দিকে সামলাবে বুঝতে পারছে না। নিখিল রাগে নিজের চুল টেনে ধরল। মিহির নিবে তাও অনুমতি। দরজা ধাক্কা দিয়ে রুমে ঢুকে পড়ল। এসেই শটান হয়ে শুয়ে পড়ল খাটে। নিখিল চোখ বন্ধ করে রেখেই বলল, তুইও এসেছিস দেখছি, আবার লেগেছিস আমার বোনটার সাথে। আমি কিছু করিনি, আপনার মহান বোন নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে আমাকে। আমার সহজ সরল বোনটা তোর মতো গাধার প্রেমে কিভাবে পড়লো বুঝে আসে না আমার। তোর এত বুঝে লাভ নাই। এখন বল, অফিস থেকে চলে আসলি কেন? তুই কি কাল রাতে ঘুমাস নাই?
চোখ লাল হয়ে আছে কেন? কি নিয়ে চিন্তিত এত? প্রশ্ন আর কয়েকটা কর, একসাথে কম হয়ে গেল না? দাঁতে দাঁত চেপে কথাটা বলল নিখিল। মিহির মেকি হাসিল। তুই একটা একটা করে জবাব দে, তাহলেই তো হয়। বউ পাহারা দিয়েছি রাতে, তাই ঘুমাইনি। আর কিছু জানার আছে তোর? পরের প্রশ্নের উত্তরটাও দিয়ে ফেল ফটাফট। আপদটা এসে হাজির। এখন বউটাকে না দেখে রাতে ঘুমাতে হবে? কেন? তোর ওই তালতো বোনকে বলে দিলেই তো হয় তুই বিবাহিত, সব কাহিনী শেষ। পুরো গোষ্ঠীশুদ্ধ মানুষকে জানিয়ে দিবে এই মেয়ে। তুই তো জানোসই এখন কেন বিয়ের বিষয়টা লুকিয়ে রেখেছি আমি। তাহলে তুই সিঙ্গেল মরশালা, নেহাকে বলে দিচ্ছিস না কেন মনের কথা? সময় হয়নি এখনো। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।